সংসদে যাওয়ার পথ কতটা দুর্গম, সে পথে কত বাঁক, বাঁকে বাঁকে কত চড়াই উতরাই। পথের শেষে যে দরজা, তার চাবি বা কার হাতে? নির্বাচনমুখী রাজনীতি, প্রচার প্রচারণায় মুখর ভোটের মাঠ, তবে থেমে নেই অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের তৎপরতার দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে দেশবাসী। আগ্রহ আশঙ্কা কেমন হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন? কারা যাচ্ছেন পার্লামেন্টে? সেখানে কি প্রতিধ্বনিত হবে জনধ্বনি? দর্শক, আপনাদের সাথে নিয়ে খুঁজতে চাই এসব উত্তরের জন্য যমুনা টেলিভিশনের আয়োজন রোড টু পার্লামেন্ট নিয়ে হাজির হয়েছে সৌমিত্র সূক্ষ্ম। এই অনুষ্ঠান সরাসরি যমুনা টেলিভিশনের পাশাপাশি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজেও। আজ আলোচনার ট্যাগলাইন ঠিক করেছি, শীতে উত্তপ্ত ভোটের মাঠ। আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে গবেষক এবং রাজনীতি বিশ্লেষক জনাব মহিউদ্দিন আহমদ। এছাড়াও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী জনাব আবু সুফিয়ান এবং রাজশাহী ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আলোচনায় যেতে চাই জনাব মহিউদ্দিন আহমদের সঙ্গে। জনাব মহিউদ্দিন আহমদ, আমরা খুব কাছাকাছি চলে এসেছি বলা চলে। সব মিলিয়ে একটি সপ্তাহের ঠিক মাথায় হয়তো আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। তো এখন ঠিক এক সপ্তাহ আগে নির্বাচন পূর্ব পরিবেশ আপনি কেমন দেখছেন? প্রচার প্রচারণার মাঠ জমজমাট, অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। প্রধান দুই দলের যারা নেতা তারা একটু আগে বক্তব্য রাখলেন, তাদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। না, নির্বাচনটা তো হবে ডিসেম্বরে, এটা নিয়ে অনেক দিন কানাঘুষা চলছিল। ডেটটা আমরা জানতাম না, হয় ডিসেম্বর অথবা জানুয়ারি। তো শেষমেশ তারিখ ঠিক হলো। আওয়ামী লীগ কিন্তু অনেক আগের থেকে তাদের প্রচার শুরু করে দিয়েছিল। বিএনপি অগোছলা ছিল এবং শেষের দিকে তারা একটা জাতীয় ঐক্য ফ্রন্ট যখন হলো, তার সাথে বিএনপির একটা সমঝোতা হয়। এখন পর্যন্ত বিএনপি অগোছলা আছে এই সেন্সে যে তাদের পরিপূর্ণ প্রার্থী তালিকা এখনও চূড়ান্তভাবে জানা যাচ্ছে না, কারণ অনেক কিছুই আদালতের উপর বেশ কিছু নির্ভর করছে। তো সেদিক দিয়ে প্রচারে আওয়ামী লীগ একটু এগিয়ে আছে এবং ঐক্যফ্রন্ট এবং বিএনপি একটু পিছিয়ে আছে সেই দিক দিয়ে। তারপরেও আমরা দেখলাম যে 10 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো এবং বিভিন্ন জায়গায় আমরা মিডিয়ার কল্যাণে দেখছি, ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে প্রার্থীরা কথাবার্তা বলছেন, তাদের অবস্থান ব্যাখ্যা করছেন এবং অভিযোগও করছেন। শুরুর দিকে এক ধরনের সহিংসতা যে শঙ্কা তৈরি হয়েছিল এবং দুজন মানুষ মারা যাওয়ার পরে সেই শঙ্কা আরেকটু জেঁকে ধরেছিল, সেটি তো একই রকম শঙ্কা কি বাগেরহাটের সময় আপনার চোখে লেগেছে কিনা? না, প্রথম দিনই তো 5 জায়গায় আমরা জানি ব্যাপক মাত্রায় সহিংসতা হয়েছে এবং 2 জন নিহত হয়েছিলেন। হ্যাঁ, তো পরবর্তীতেও আমরা দেখেছি যে এই বিভিন্ন জায়গা থেকে হামলার খবর আসছে, তবে হয়তো কোনো দিন হয়তো 10 জেলায়, কোনো দিন 15 জেলায়, সব জায়গায় হচ্ছে না। কিন্তু খুনোখুনিটা দেখলাম যে এবার আমি বলবো যে এটা তো কারোর জন্যই কাঙ্ক্ষিত না, কিন্তু খুনোখুনি সেই তুলনায় কম প্রথম দিন, তারপরে আর তো আমরা দেখছি না তেমন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে বেশ কিছু অভিযোগ এবং শঙ্কার কথা বলা হচ্ছিল, যেটি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাতে পারে, মুজিব কোড পড়ে কিংবা ছাত্রলীগ যুবলীগের ব্যাচ পড়ে নাশকতার ষড়যন্ত্র বিএনপি জামাত করছে, এমন এক ধরনের শঙ্কার কথা বলা হচ্ছিল। এই ধরনের শঙ্কা আসলে বিএনপিকে নিয়ে বা বিএনপির কর্মকাণ্ড বা বিএনপি এখনকার সামর্থ্য নিয়ে আসলে কতখানি করা যায়? না, এই যে নৌকার ব্যাচ পরে বিএনপির কর্মী সমর্থকরা প্রচার চালাবে বা ভোট কেন্দ্রে যাবে, এই অভিযোগ আওয়ামী লীগ থেকে যদি আসে তাহলে বুঝতে হবে এটা আওয়ামী লীগেরই দুর্বলতা। তার মানে হচ্ছে যে তারা সরাসরি ধানের শীষের ব্যাচ পরে ঘোরাফেরা করার ব্যাপারে তাদের কিছু সমস্যা হচ্ছে। তার মানে তারা একটা আতঙ্কে আছে যে ধানের শীষের ব্যাচ পড়লে হয়তো তারা হয়রানির শিকার হবে বা গ্রেপ্তার হতে পারেন। সেই জন্য এই পদ্ধতিটা আমরা এর আগেও দেখেছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। তো এটা একটা কৌশল হতে পারে, আমি এই কৌশলের মধ্যে কোনো সমস্যা দেখি না। কিন্তু এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব আবার বলেছেন যে এর মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে গুজব ছড়ানো হচ্ছে এবং তিনি বলছেন এতে দেশে একটা অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার মধ্য দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভবই নয়। তার বক্তব্যের সাথে পুরোপুরি একমত হওয়ার সুযোগ আছে কিনা যে আসলে এই পরিবেশের মধ্যে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না? স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে তারা ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে, তো এটা তো প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই তার কাছে
গোয়েন্দা তথ্য থাকতে পারে, আমি জানি না। এবং মির্জা ফখরুল এটা চ্যালেঞ্জ করেছেন যে এটা গুজব। তো আসলে নির্বাচনকে নিয়ে উভয় পক্ষ থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো আমি মনে করি প্রচারেরই কৌশল। এবং আমাদের দেশের মানে কি বলবো যে নেসেন্ট ডেমোক্রেসি, এখানে অনেক সময় প্রচার প্রচারণা স্থূল হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম না। স্থূল প্রচারণা একটি অংশ বা তার একটা রূপ বলছেন আপনি। ডক্টর কামাল বলছিলেন কিছুক্ষণ আগেই বলছিলেন যে পুলিশ এবং ক্ষমতাসীনদের যে আচরণ সেটি নজিরবিহীন এবং যে কারণে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে 2014 সালের 5 জানুয়ারি ভোট হয়নি এমন একটি দাবি তিনি করেছেন। দ্রুত নির্বাচন দেননি, সরকার আবার নির্বাচন এবং আবার থেকে যাওয়ার চেষ্টা, এবং সব মিলিয়ে এই যে ঐক্যফ্রন্টের বক্তব্য, ঐক্যফ্রন্ট, বিএনপি, 20 দলীয় জোট, আওয়ামী লীগকে কি তিনটি মানে অর্থাৎ তিনটি শক্তির একটি জোটকে মোকাবেলা করতে হচ্ছে আসলে? না, মূল প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির ঘরে দুটো দরজা আছে, একটি দরজা হচ্ছে ঐক্যফ্রন্ট আর একটি দরজা হচ্ছে তাদের যে 20 দলীয় জোট, বা এখন যদি জামাতকে বাদ দেন 19 দলীয় জোট। কিন্তু ঘর মূলত কিন্তু বিএনপিরই। আচ্ছা, তো সেখানে ভোটটা হচ্ছে আসলে, এবং বাকি যারা ঐক্যফ্রন্টের প্রার্থী যারা, তারাও তো মূলত বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনটি করছেন। তো সুতরাং সেখানে লড়াইটা হচ্ছে নৌকার সাথে ধানের শীষেরই। যদিও নৌকার পার্টনার হচ্ছে লাঙ্গল, তারা সবসময় আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করেন, এবং যে সমস্ত জায়গায় লাঙ্গলের প্রার্থীরা মানে শক্তিশালী সেসব আসন তাদেরকে ছেড়েও দিয়েছে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রেই। তো লড়াইটা মূলত আওয়ামী লীগ বিএনপির মধ্যেই, এবং এই লড়াইটা আজকে নতুন না, এটা 91 সাল থেকে আমরা দেখে আসছি। তারা পরস্পরের প্রতিপক্ষ। আর 2014 সাল নিয়ে যে অভিযোগ, এটা আসলে বিএনপির এই ব্যাপারে কথাবার্তা কম বলাই ভালো, কারণ এটা মানে তারাই সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগকে একতরফা নির্বাচন করার। আচ্ছা, আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে আসতে চাই। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এবং রাজশাহী 4 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। তাদের কাছে একটু যেতে চাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই জনাব আবু সুফিয়ানের কাছে, আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন? নির্বাচনী পরিবেশ নিয়ে আপনাদের যেই কেন্দ্র থেকে এবং সব মিলিয়ে এক ধরনের অভিযোগ আপনারা বারংবার রেখে আসছেন, আজকেও আপনাদের কেন্দ্রীয় নেতারা বললেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম 8 আসনে আপনি কেমন পরিবেশ দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম নির্বাচনী এলাকা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো এলাকা নয়। সারা বাংলাদেশে যে পরিবেশ বর্তমান চট্টগ্রাম 8, বোয়ালখালী, চান্দগাঁও 5 এবং বাইজিদ আংশিক নির্বাচনী এলাকাও একই পরিবেশ বিরাজমান। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের উপর আস্থা রেখে আমরা নির্বাচনী মাঠে নেমেছি, কিন্তু পদে পদে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিদিন মিথ্যা মামলা, গায়েবী মামলা, ঘটনাবিহীন মামলা, এবং সেই মামলার সূত্র ধরে ঘরে ঘরে নেতাকর্মীদের ঘরে ঘরে হানা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, অন্যায়ভাবে বিভিন্ন জনকে মানে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না। এটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে একটা অন্তরায় বলে আমি মনে করি। যদি আমাদের প্রতিপক্ষ হচ্ছে ধরেন নৌকা, আওয়ামী লীগ অথবা মহাজোট, আমরা নির্বাচনী মাঠে যদি মহাজোটের সাথে আমাদের নির্বাচনী আমাদের প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে আমরা সহজভাবে আমরা ওভারকাম করতে পারি, তবে সেটাকে আমরা অভিনন্দন জানাতে পারি, সেটাকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি, সেটাকে আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু প্রশাসন যখন আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, তখন সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। একটু আগে ধরেন আমি আমার এলাকায় এই চান্দগাঁও থানার খাজা রোডে গণসংযোগ করছিলাম, প্রকাশ্য দিবালোকে সেখানে আমার গণসংযোগ মিছিলে ফাঁকা গুলি করা হয়েছে। সেখানে দিন দুপুরে শত শত মিডিয়া ছিল, ক্যামেরা ছিল, আপনার টেলিভিশন ক্যামেরা পার্সনরা ছিল, তাদের সামনে গুলি করা হয়েছে গণসংযোগ
আমাদের গণসংযোগ মিছিলে। তারপরে গতকালকে আমার নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা হয়েছে, এর 1 সপ্তাহ আগেও বোমা হামলা হয়েছে। আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনকে বারবার এগুলোর ব্যাপারে আমরা জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না, এবং দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তো এই অবস্থায় একটা নির্বাচনে তারপরও আমরা আছি, কারণ আমরা জনগণের উপর ভরসা রেখে নির্বাচনের মাঠে আছি। জনগণ আমাদের শেষ আশ্রয়স্থল, এবং আমাদের আচ্ছা, আপনার অভিযোগগুলো বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে এক বাক্যে বলুন, আপনারা কি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন কিনা রিটার্নিং কর্মকর্তা বা অন্য যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের কাছে? অবশ্যই জানিয়েছি। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিনিয়ত আমরা প্রতিটি ঘটনা আমরা লিখিতভাবে জানাচ্ছি, কিন্তু কোনো একটি ঘটনারও আমরা প্রতিকার এই পর্যন্ত পাইনি। কোন একটি ঘটনার প্রতিকার পাননি বলে আপনি দাবি করছেন জনাব আবু সুফিয়ান। বুঝতে পারছি। আমি একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাছে। জনাব এনামুল হক, বিএনপির একজন প্রার্থী, চট্টগ্রাম ৮ আসনের, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীর বিপক্ষে। আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে আপনার যিনি প্রতিপক্ষ বিএনপির প্রার্থী রয়েছেন আবু হেনা, তারও বেশ কিছু অভিযোগ পত্রপত্রিকার মধ্যে এসেছে। যেমন উপজেলার বিভিন্ন স্থানে নৌকার পোস্টার আওয়ামী লীগের নেতাকর্মী নিজেরাই ছিঁড়ছে, আর এই অভিযোগে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে তাদের বিরুদ্ধে। আর প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বত্রই বেপরোয়া আচরণ করছে, হুমকি ধামকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের। আপনার প্রতিপক্ষ যখন অভিযোগ দেয়, আসলে তার তীর তো আপনার দিকেই থাকে, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি বাগমারা আপনারা জানেন রাজশাহী ৪ এই আসনটি, এই আসনের যিনি বিএনপি বা ঐক্যজোটের প্রার্থী জনাব আবু হেনা, উনি দুইবারের সংসদ সদস্য ছিলেন। যখন উনি সংসদ সদস্য ছিলেন এই বাগমারায়, সে 96 থেকে 2001, তখন এই এলাকায় সর্বহারার একটি স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, এবং রক্তাক্ত জনপদ, অনেক জনপ্রতিনিধি হত্যা, অনেক মানুষকে পঙ্গু করেছিলেন এবং চাঁদাবাজি করেছিলেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাগমারার নাম জানে না বাংলাদেশে এমন ব্যক্তি নেই, সারা বিশ্বকে জানিয়েছিল। রক্তাক্ত এবং ভয়ঙ্কর জঙ্গিবাদ এলাকা, জেএমবি সেই বাংলা ভাই সৃষ্টি করে এই বাগমারাতে ত্রাসের রাজ্য কায়েম করেছিলেন। তখনও তিনি সংসদ সদস্য ছিলেন। 2008 সালের পরে আমি নির্বাচিত হয়ে এবং নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনার সহায়তা নিয়ে বাগমারা থেকে জঙ্গিবাদ উৎখাত করি শান্তি এবং উন্নয়নের জনপদে পরিণত হয়েছে, এবং বাগমারার মানুষের মাথাপিছু আয়, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতায়ন, শিক্ষাঙ্গনের সব কিছু উন্নয়ন, এবং মানুষের সাথে সব সময় আমি থেকে একটি সুন্দর পরিবেশ এবং উন্নয়নের জনপদে পরিণত হচ্ছে। যে বাগমারা 100 বছর লাইবিলিটিস, সেই বাগমারা এখন অ্যাসেটে পরিণত হয়েছে। সেই বাগমারাতে আজকে 20 বছর পরে সেই প্রার্থী এসে যখন তার নিজের বাড়ি চিনতে পারেন না, যখন তার ভাতিজা পর্যন্ত তার এগেনস্টে, তার ভাই মারা জানাজা আসেন না, উনি এখনো বাগমারাতে এসে ভোট করার জন্য জনগণের ভোটারের কাছে যাচ্ছেন না। উনি রাজশাহী হোটেলে থেকে বাগমারা এসে পরিচালনা চালানোর চেষ্টা করছেন। উনি যতবার বাগমারাতে আসতেছেন ততবারই সেই শিবিরের ক্যাডার নিয়ে মাইক্রোবাসে ভরে অস্ত্রশস্ত্র নিয়ে গত 3 দিন আগে উনি যেই এলাকায় যেই জেএমবি সৃষ্টি হয়েছিল ওই এলাকা ঢোকার সাথে সাথে ওই এলাকার মানুষ ওনাকে না করে দিচ্ছে। বাগমারা মানুষ তাকে ভোট দেবে না, কারণ উনি 10 বছর এমপি ছিলেন, বাগমারাতে 10 দিনও আসেন না। এমন একটি প্রার্থী, এমন একটি জঙ্গিবাদী নেতাকে বিএনপি প্রার্থী দিয়েছে যে বাগমারা মানুষ তাকে আর অ্যাকসেপ্ট করবে না। যেই মানুষ, তিনি কর্মী পাচ্ছেন না, তিনি ভোটার পাচ্ছেন না, তিনি পোস্টার লাগানোর লোক পাচ্ছেন না, তিনি ভাড়াটিয়া লোক দিয়ে পোস্টার লাগাচ্ছেন। বাইরের ভাড়াটিয়া শিবিরের ক্যাডারদের নিয়ে পোস্টার লাগানো শুরু করছেন। বরঞ্চ উনার পোস্টার তো কেউ ছেড়ে না, আমাদেরই পোস্টার ছিঁড়ে। কিন্তু উনি তো বলছেন যে আপনাদের পোস্টার ছেঁড়া হচ্ছে, আপনাদের লোকজন ছিঁড়ে নাম দিচ্ছে বিএনপির লোকজন এবং তাদের গ্রেফতার করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে। আমি বরঞ্চ প্রত্যেকটা
প্রত্যেকটা জনসভায় বলেছি উনি সুস্থ রাজনীতি করুক, পোস্টার লাগাক, অফিস করুক, আমরা এটা চাই। উনি বরং শেষে গুন্ডা পান্ডা নিয়ে এসে গত পরশুদিন আমাদের একটি নির্বাচনী অফিস ভেঙে তছনছ করে এবং সেই বাহাদুরি সে রাজশাহীতে যে সেটা বলে যে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভেঙেছি আমি। তো এই ধরনের মানুষ এখন আমার কথা যে এখানে উনি আসবেন, ভোটারদের নিয়ে ভোটার কাছে ভোট চাইবেন, উনি নির্বাচনী জনসভা করবেন, লোকাল জনগণ আমি আপনার এই জায়গায় একটা বাক্য একটু যুক্ত করতে চাই। আপনি একটু ভেবে দেখুন, একবার বলছেন আপনি যে তিনি জনবিচ্ছিন্ন, সাধারণ মানুষ তাকে না করে দিচ্ছে, আবার বলছেন আপনার ওপর যে মানুষের সমর্থন আছে তারা থাকার পরেও উনি বাইরে থেকে এসে আপনার কার্যালয়ে ভাঙচুর করে চলে যেতে পারছেন। এই বাড়তি সামর্থ্য কি করে পাচ্ছেন? উনি হঠাৎ করে যদি একটা মাইক্রো বাসে করে হঠাৎ করে একটা নির্বাচনী অফিসে ঢুকে ভাঙচুর করার পরে তখন তো এলাকার জনগণ তো ঝাড়ু মিছিল করছে, তারা এসে তখন পালিয়ে যায় সাংবাদিক সম্মেলন করছেন। উনি তো এলাকায় কোনো জায়গায় ভোট চাচ্ছেন না, উনি জনগণের কাছে যাচ্ছেন না। আমরা তো জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাচ্ছি। বাগমারার নির্বাচনী পরিবেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পরিবেশ। একই রকম অভিযোগ বা একই রকম সংশয় আপনি আসলে প্রকাশ করছেন তার বেলায়। থাকুন আপনারা দুজনেই, জনাব এনামুল হক এবং জনাব আবু সুফিয়ান। আবারও ফিরবো আপনাদের কাছে। জনাব মহিউদ্দিন আহমদ, বক্তব্য শুনলাম প্রার্থীদের। এখন পর্যন্ত ধানশীষের 15 প্রার্থী কারাগারে আছেন, হয়তো সেখান থেকে তারা নির্বাচন করবেন। এখন এটা লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায় হতে পারে কিনা এটি একটি বিষয়। আবার বিষয় হচ্ছে এটাও তো ঠিক যে সুনির্দিষ্ট মামলার আসামি যদি কেউ হয়ে থাকেন, নির্বাচনের দোহাই দিয়ে তার তো আইনের বাইরে থাকারও সুযোগ নেই। না, এখানে কতগুলো বিষয় আছে যে এরা পুরনো মামলায় গ্রেপ্তার হচ্ছেন না নতুন মামলায়। দ্বিতীয়ত মামলাগুলো জামিনযোগ্য কিনা, অর্থাৎ নির্বাচন পর্যন্ত তারা জামিনে থাকতে পারবেন কিনা, পারলে তাদের জামিন দেওয়া উচিত, এরকম একটি মতামত কিন্তু আছে। তো আবার এটাও সত্য যে জেনে শুনেও দলগুলো অনেক সময় দুর্বৃত্তদেরকে মনোনয়ন দেয়, এটা আমরা জানি, সব দলই দেয়, মানে বড় দলগুলো। তারা মনে করে এরা জিততে পারবে, সেই জন্যই তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। তো এখন বেশ ঐক্যফ্রন্ট, বিশেষ করে বিএনপির প্রার্থীরা একটু বেকায়দায় আছে, কারণ তাদের অনেকের বিরুদ্ধে অনেক মামলা এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে আপিল টাপিল আছে। তারা হয়তো অনেকের প্রার্থিতা হারাতেও পারেন, মানে মনোনয়নের যোগ্যতাও হারাতে পারেন, এমনও শোনা যাচ্ছে। বিশেষ করে না, দেখুন যে বেশ কয়েকটা আসনে ধানশীষের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আবার কোন আসনে ধানশীষের পর্যন্ত প্রার্থী নেই, এমন একটি তালিকাও আছে যে আপিল বিভাগ স্থগিত করেছে, 8টি হাইকোর্ট বিভাগ স্থগিত করেছে, 8টি আর হাইকোর্টের আদেশে প্রার্থী পরিবর্তন হয়েছে 5টিতে। অর্থাৎ আদালতের উপর বা উচ্চ আদালতের উপর বেশ কয়েকটি আসনেই বিএনপির ভাগ্য নির্ভর করছে। এখন সব মিলে যদি 30-এর অধিক আসন পাওয়ার একটি সম্ভাবনা সরকার পক্ষের অনুকূলে তৈরি হয়, সেটিকে কিভাবে দেখা হবে? এরকম একটি অভিযোগ কিন্তু মাহমুদুর রহমান মান্নাত যেমন করেছেন, ঐক্যফ্রন্টের নেতা। তিনি বলেছেন ভোটের আগেই 35 থেকে 50টি আসনে ধানশীষের প্রার্থীদের অবৈধ করার ষড়যন্ত্র চলছে। না, এটা যদি এই দুটো বিষয়কে মিলিয়ে দেখা যায় কিনা, বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করে যদি এটা হয়, তাহলে তো এটাকে অবৈধ বলা যাচ্ছে না। এখন মানে এরকম যে হতে পারে এই আশঙ্কা তো ছিল বিএনপির, যার জন্য তারা অনেক প্রার্থী দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই প্রক্রিয়াটি খুব বিলম্বিত হচ্ছে। ফলে হচ্ছে কি, যিনি তাদের মূল প্রার্থী তিনি বাদ পড়ছেন, দ্বিতীয় প্রার্থীও হয়তো বাদ পড়ছেন। তো বিকল্প যে দেবেন, প্রচারের তো আর সময় নাই তেমন, যে বিকল্প প্রার্থী কে, এটা তো এখনো এলাকার অনেক লোক জানেন না। ফলে একটু অসুবিধায় তো অবশ্যই আছে বিএনপি। এটা খানিকটা হলো তাদেরকে ব্যাকফুটে রেখেছে বলছেন। আর আলোচনা করবো একটা বিরতি থেকে ফিরে। দর্শক, তো পার্লামেন্ট একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরে আসছে আলোচনা, সাথেই হবে। আবারও স্বাগত রোড টু পার্লামেন্টের সঙ্গে আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ, তার সাথে আলোচনায় ফিরছি। জনাব মহিউদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব আজ গুলশানে বলেছেন যে তার দলের প্রার্থী কাকে দেবেন সেটি ঠিক করে দিচ্ছেন হাইকোর্ট। একই আদালতে এক একজনের জন্য এক এক রকম রায় আসছে বলেও তিনি মন্তব্য করেছেন। এবং আমরা একটু কথা বলছিলাম যে আদালতের উপর বেশ কয়েকজন প্রার্থীর ভাগ্য নির্ভর করছে এখনো। তো এটি আদালতের ইস্যু নাকি প্রার্থী নির্বাচনে বিএনপিরই ভুল ছিল? আপনি বলছিলেন যে তারা একাধিক প্রার্থী দিয়েছে, তাদের সেই কৌশল তাহলে এই জায়গাগুলোর জন্য কি আসলে ব্যর্থ হয়েছে? না, এটা বলা যায় যে তাদের চাইতে মানে
কৌশল ব্যর্থ হয়েছে বলবো না, তারা অতটা কৌশলী হতে পারেনি। কারণ হচ্ছে তারা, আমি বললাম তো, একটা অগোছালো অবস্থায়, অপ্রস্তুত অবস্থায় তাদেরকে নির্বাচনে যেতে হয়েছে। এবং তারা যদি আগে থেকেই মানে আওয়ামী লীগের কৌশল কি হতে পারে, সরকারের কৌশল কি হতে পারে, আমরা তো জানি যে কোনো দল সরকারে থেকে নির্বাচন দিলে সেই নির্বাচনে সরকারি দল জেতে। আমাদের দেশের প্যাটার্নটা তাই, একদম 73 সাল থেকে তাই হয়ে আসছে। তো সুতরাং এটা জেনে বুঝে বিএনপির উচিত ছিল যে প্রার্থিতা বাতিল হতে পারে এমন কোনো ক্যান্ডিডেট না দেওয়ার ঝুঁকিটা না নেওয়া। তারা সেই ঝুঁকিটা নিয়েছে এবং তার মাসুলটা তারা দিচ্ছে। আদালত কি কারণে তাদের প্রার্থিতা বাতিল করছে বা স্থগিত করছে, সেটার প্রসিডিংসটা না জানলে তো আমরা মন্তব্য করতে পারছি না যে আদালতের রায় কি পক্ষপাতদুষ্ট কিনা। তো এখন দণ্ডিত যারা, তারা তো পাবেন না, আমাদের আইনেই আছে। আর মানে এ নিয়ে আর নির্বাচন কমিশনের মধ্যেও আমরা দেখছি যে একটি ভয়েস শুধু, মানে আর বাকিরা তো সবাই একসঙ্গে আছে। তবে সরকারের থেকে নির্বাচনটা করার কারণে কিছুটা অ্যাডভান্টেজ তো নিচ্ছে। দেখুন, নির্বাচন কমিশনের একটি ভয়েসের কথা আপনি বলছেন। এখন এর আগের কোনো কমিশনে কিন্তু আসলে মানে যে মতদ্বৈধতা থাকতেই পারে আসলে, বা অনৈক্য মতৈক্যের অভাব সেটা থাকতে পারে, কিন্তু সেটা আসলে অতখানি প্রকাশিত হয়েছে কি? আমার মানে যেহেতু আপনার কাছ থেকে বরং জানতে চাই, আসলে আপনি যেহেতু বিষয়গুলোর দিকে নজর রেখেছেন, এবার যতখানি আসলে ব্যাপারটা প্রকাশ্য বা পাল্টাপাল্টি বক্তব্যগুলো আসছে, একজন বলছেন যে সিসি বলছেন একজন কমিশনার মিথ্যা বলেছেন, সেই কমিশনার বলছে তিনি আহত হচ্ছেন, তার অস্তিত্বে আঘাত করা হচ্ছে, এই ধরনের অবস্থান না 2014 সাথে যদি তুলনা করি, ওই সময় তো আসলে একতরফা নির্বাচন হয়েছে। 2008-এর কাজে 2008-ও একটা বিশেষ পরিস্থিতিতে, তারপরেও আমরা কিন্তু এখনো অনেকেই মডেল হিসেবে 2008-এর কমিশনকে আমরা বলি যে এটা একটা ভালো কমিশন ছিল। 3 জনের কমিশন, তাদের মধ্যে মতবিরোধ হলে তারা আলাপ আলোচনা করে, যতদূর আমি জানি যে তারা একটা কনসেনসাস ডিসিশন নিতেন। 5 জনের মধ্যে কনসেনসাস হওয়াটা খুব ডিফিকাল্ট। নির্বাচন কমিশনের সদস্য 5 জন কেন, এটারও আমি কোনো যুক্তি পাই না। 3 জনই তো যথেষ্ট ছিল। তো সেটাকে বাড়িয়ে 5 জন করলে 5 জনের মধ্যে একমত হওয়াটা এমনিতেও ডিফিকাল্ট হয়। তো কিন্তু এই যে ব্যাপারগুলো বাইরে প্রকাশ্যে আসছে, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতা, তাতে কোনো ঘাটতি তৈরি করছে না? না, এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে কাগজে কলমে স্বাধীন দেখি, কিন্তু আসলে কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তারা সরকারের মুখাপেক্ষী নানানভাবে। এবং নির্বাচন কমিশনে কারা সিইসি বা কমিশনার হবেন, নিয়োগ প্রক্রিয়াটাই এমন, যেমন এখানে যারা কমিশনার হয়েছেন তারা কেউ কমিশনার হতে পারেন এরকম কিন্তু আমাদের মানে জন আলোচনায় ছিলেন না কেউ। এরা এমন কেউ বিখ্যাত ব্যক্তি না যে তাদেরকে কমিশনার করতেই হবে। আমরা অনেকের নামও জানতাম না, আগে হয়ে গেছে, রিটায়ারমেন্টে ছিলেন, এটা তাদের জন্য প্রাইজড পোস্টিং। তো সুতরাং তারা আনুগত্যের প্রকাশ ঘটাবেন, প্রকাশ ঘটাতেই পারেন এই ধরনের যদি হয়। আচ্ছা আচ্ছা, এমন একটি প্রেক্ষাপটে যেমন 34টি ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে, নির্বাচন কমিশনের যেসব ঘটনা অভিযোগ এসেছে তার মধ্যে 34 ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে, কিন্তু কোনটিতে সাজার সুপারিশ করা হয়নি। আবার আপনি তদন্ত কমিটিগুলোর কথা জানেন যে 122টি তদন্ত কমিটি সম্ভবত নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা আছে সারা দেশের জন্য। এদের কর্মকাণ্ড খুব একটা তৎপরতা, এদের কর্মকাণ্ড বা তৎপরতা খুব একটা কি চোখে পড়ে কিনা জানতে চাই, এদের কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন? যখনই আপনি কোনো ব্যাপারে একটি কমিটি করে দেবেন তখন বুঝতে হবে যে ব্যাপারটা ঝুলে গেল। আমাদের এখানে তদন্ত কমিটি এমনও হতে পারে যে পরবর্তী নির্বাচনের আগে গিয়ে হয়তো কমিটি তার রিপোর্টটি দেবে। আচ্ছা, মানে এই ধরনের কালক্ষেপণ সবসময় হয়। কিন্তু আর তদন্ত কমিটির সদস্য যারা, তাদের তো আরও হাজারটা কাজ আছে, এটি তো একমাত্র কাজ না, সেই কাজগুলোও তাদের করতে হয়। এটা তাদের প্রায়োরিটির মধ্যে পড়ে কিনা আমি জানি না, তবে আমরা দেখি নাই এর আগে যে কোনো সময়ে কোনো সমস্যা হলে একটা কমিটি করে দেওয়া হয় এবং আমরা তখনই বলি যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার অভিজ্ঞতার জায়গা থেকে কোনো পরামর্শ কি রাখতে পারেন যাতে এই কমিটিগুলোকে আরেকটু কার্যকর ভূমিকায় নেওয়া যায়? না, কার্যকর তো যেদিন প্রধান নির্বাচন কমিশনার বললেন তিনি বিব্রত এবং মর্মাহত, সঙ্গে সঙ্গে তার উচিত ছিল কিছু অ্যাকশন নেওয়া।
তিনি মর্মাহত হওয়াতে তো আর কোনো একজন কারো সাবেক লাভ হবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আসলে অ্যাকশন ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, তার বিব্রত মর্মাহত হওয়ার সুযোগ নেই, তার যা করতে হবে সেটা অ্যাকশন নিতে না হবে। না, এটা তো মান অভিমানের জায়গা না। মর্মাহত বিব্রত হলে তো লাভ হবে না, তাকে তো কাজ করে দেখাতে হবে। এখন এই তদন্ত কমিটিগুলোর আসলে মানে কার্যকর করার জন্য আপনি বলছেন তাহলে নির্বাচন কমিশন অর্থাৎ যারা ওপরে রয়েছেন হায়ার আর কি, তাদের কি ভূমিকা রাখতে হবে, তাদেরকে আরেকটু বেশি অ্যাক্টিভ হতে হবে? না, এখন তদন্ত কমিটিগুলো কাজ করছে কিনা সেটা নির্বাচন কমিশন কিভাবে মনিটর করছে। নির্বাচন কমিশন যদি বলে দেয় যে না 24 ঘন্টার মধ্যে আমি, যেমন 34টি ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে কিন্তু একটি তো সাজার সুপারিশ করা হয়নি, তাহলে তাহলে এটা তো কাগজে কমিটি, কাগজে ব্যাপার হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা একটু জনাব আবু সুফিয়ানের কাছে যাই। চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী, তার বক্তব্য একটু শুনে আসতে চাই। জনাব আবু সুফিয়ান, আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশন এবং নির্বাচন তদন্ত কমিটি তাদের ভূমিকা নিয়ে। আপনি বলছেন বেশ কিছু আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন এর আগে, আপনার যে অভিযোগগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। আপনি যেসব অভিযোগ জানাচ্ছেন সেগুলোর বিপরীতে কোনো ধরনের বক্তব্য নির্বাচন কমিশনের তরফে আপনি পেয়েছেন কিনা, সেটা অনানুষ্ঠানিক হোক বা আনুষ্ঠানিক? না, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আমি কোনো প্রতিকার পাইনি। বিগত 14 তারিখে বোয়ালখালী উপজেলা আমাদের পৌরসভা এবং উপজেলা বিএনপির ছাত্রদল যুবদলের যারা আমার নির্বাচনের মূল কাজ করবে এরকম 16 জনের নামে একটা মিথ্যা মামলা দায়ের করেছে বোয়ালখালীর পুলিশ প্রশাসন। এটার ব্যাপারে আমি সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আমি জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার আমি পাইনি। আমার ঘরে বোমা হামলার ব্যাপারে দিয়েছি এবং বিভিন্ন পোস্টার, সেটা অন্যান্য ব্যাপারে প্রতিটি ঘটনা আমরা দিয়েছি, কোনো সুনির্দিষ্ট প্রতিকার আমরা পাইনি। আমি ব্যক্তিগতভাবে একজন প্রার্থী হিসাবে আমি মনে করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে তার যে দৃঢ় মনোভাব অথবা এটা আমরা দেখছি না, এবং জ্ঞান প্রকারে তারা সরকারের পক্ষে কাজ করছে বলে আমি একজন প্রার্থী হিসেবে মনে করছি। আর আপনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মঈনুদ্দিন খান বাদল, মহাজোটের প্রার্থী, তিনি তো এমনিতেই বেশ শক্তিশালী প্রার্থী, অর্থাৎ হেভিওয়েট প্রার্থী বলা চলে। তার বিরুদ্ধে জয়ের জন্য বা তার সঙ্গে প্রতিযোগিতা একটি ভালো ফল অর্জনের জন্য তো কৌশলী হওয়া দরকার বা প্রচারণায় বাড়তি গুরুত্ব দেওয়া জরুরিও। আপনি কিভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং জনাব বাদলের সঙ্গে আপনার সম্পর্ক কেমন বা তার সঙ্গে কোনো কথোপকথন হয়েছে কিনা আপনার এর মধ্যে? জি, উনি ধরুন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি একজন বর্ষিয়ান সিনিয়র রাজনীতিবিদ, উনি 10 বছর ধরে এলাকার সংসদ সদস্য হিসেবে আছেন। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই চমৎকার, এখানে কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে আমি যখনই গণসংযোগে যাচ্ছি, এখানে হাজার হাজার জনতার ঢল এবং এটা বিশাল বিশাল গণসংযোগ হচ্ছে প্রচারণায়। ধরেন আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ে বলতে পারেন অনেক এগিয়ে আছি। উনি ওই রকম কোনো মাঠ পর্যায়ে প্রচারণায় ওনাকে তেমন ভাবে আমরা দেখছি না। তো জনগণের সমর্থন এবং প্রচারণা উন্নয়নের ক্ষেত্রে আমার কোনো সমস্যা না। আমার সমস্যাটা হচ্ছে প্রশাসন প্রতিনিয়ত আমার নেতা কর্মীদেরকে হামলা মামলায় ব্যতিব্যস্ত রেখেছে, যারা স্বাভাবিক নির্বাচনী যে কর্মকাণ্ড গণসংযোগের বাইরে আমার যে মনে করো বিভিন্ন সেন্টার কমিটি, আমার এজেন্টিক করা, আমার বিভিন্ন নির্বাচনে আরো আনুষঙ্গিক অন্যান্য কর্মকাণ্ড আমরা বসে সুস্থভাবে এটা করতে পারছি না। এরকম কোন পরিবেশ প্রশাসনের এর কারণে অসহযোগিতা এবং প্রশাসনের এক তরফা কাজ করার কারণে আমরা সেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তো আমি নির্বাচন কমিশনার চট্টগ্রামের রিটার্নিং অফিসারের অফিসে চট্টগ্রাম সার্কিট হাউসে গত কয়েকদিন আগে একটা প্রার্থীদের নিয়ে সভা হয়েছিল, সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ছিলেন। সেখানে আমি আমার অভিযোগগুলো আমি আবার আনুষ্ঠানিকভাবে সেখানে জানিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমি কোনো প্রতিকার পাইনি। বলছেন আপনি কোনো প্রতিকার পাননি। জনাব আবু সুফিয়ান, আপনি থাকুন সঙ্গে, আমরা যেতে চাই জনাব মহিউদ্দিন আহমদের কাছে। জনাব মহিউদ্দিন আহমদ, অভিযোগগুলো বিএনপি প্রার্থীর পক্ষ থেকে শোনা গেল এবং এর বিপরীতে যেটি সরকারের বক্তব্য যে তারা কোনোভাবেই চাচ্ছেন না বা নির্দেশ দিচ্ছেন না কাউকে হয়রানি করতে, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলার স্বার্থেই আসলে এগুলো করছে।
যা হোক, একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে সম্প্রতি বাংলাদেশে নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদ একই সঙ্গে বেড়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন, তাদের এই বক্তব্য বা অবস্থানকে? এখানে যে ধর্মীয় উগ্রবাদ বেড়েছে বলা হলো, তেমন কিছু কি সাম্প্রতিক সময়ে আমাদের নজরে এসেছে গণমাধ্যমের তরফে? না, এখানে মানবাধিকারের ব্যাপারটি আমি বলবো যে যে বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এবং পুলিশ প্রশাসন বিশেষ করে তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগটি যে আছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এগুলো গণমাধ্যমে এগুলো আসছে, ছবিও আমরা দেখছি। তো সেটার একটা প্রতিফলন থাকতে পারে এই প্রতিবেদনে। কিন্তু জঙ্গিবাদের ব্যাপারে আমি তো দৃশ্যমান তেমন কোনো শঙ্কা বা হুমকি দেখছেন না? হুমকি দেখছি না। একটা জিনিস বলা যায় যে এবার মাঠে অনেকগুলো ধর্মাশ্রয়ী দল আছে এবং তাদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সরকারের তেমন উদ্বেগ আছে বলে মনে হয় না। উদ্বেগটা ছিল তাদের যাদেরকে নিয়ে তারা তো নির্বাচন করছে না। আচ্ছা, বা বিশেষ করে জেএমবি, হুরকাতুল জিহাদ, মানে যাদেরকে ব্র্যান্ডিং করা হয় জঙ্গিবাদী হিসেবে, তারা তো কিন্তু পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য তো ব্যাপক অর্থে মাঠে থাকারও দরকার নেই। আসলে খুব ছোটখাটো অঘটন ঘটানোর মধ্য দিয়ে তো আসলে না, ছোটখাটো অঘটন তো যে কেউ ঘটাতে পারে। এখানে তো নানান ধরনের কুশীলব আছে এবং আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা সবসময় যে ওই যাদেরকে আমরা মানে উগ্র মানে ধর্মান্ধ জঙ্গি বলি যারা, তারাই যে সবসময় ইনভলভ থাকে তা না। আমরা নাসিরনগরে যেটা দেখেছি বা রামুতে বা গোবিন্দগঞ্জে, সেখানে তো সরকারি দল বা প্রশাসনের অনেকের প্রশ্রয় ছিল, যেই প্রচলিত ধারণা তার বাইরে গিয়ে হয়েছিল। তো সুতরাং এই ধরনের মানে খেলা অনেকে খেলতে পারে নির্বাচন নিয়ে যাদের অন্যরকম হিসাব নিকাশ আছে। আচ্ছা, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন বলুন তো? জাতিসংঘের ভূমিকা বলুন বা অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, যেমন দুই তরফই আসলে তাদের সঙ্গে এক ধরনের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে, ঐক্যফ্রন্ট বলুন বা মহাজোট বলুন, দুই পক্ষই তাদের অবস্থান জানাচ্ছে এবং মোটামুটি বলা চলে দফায় দফায় ব্রিফ করা হচ্ছে আসলে এই বিভিন্ন দেশের কূটনীতিকদের। এই বিদেশিদের প্রভাব আমাদের নির্বাচন বা আমাদের রাজনীতিতে আসলে কতখানি, বা তাদের এই তাগিদ দেয়া বা না দেয় কত কি এসে যায়? বিদেশিদের প্রভাব আমাদের এদেশে নির্বাচনে আছে এবং বিদেশি কোনো দেশের পছন্দের দলকে এখানে তারা সরকারে দেখতে চায়, এই অভিযোগ তো আমাদের বড় রাজনৈতিক দলগুলো করে, নিজেরাই নিজেদের এটা তারাই করে। তারাই বলে যে অমুককে পাকিস্তান পছন্দ করে, অমুককে ভারত পছন্দ করে, তো এই ধরনের কথাবার্তা তারাই বলেন। তো সেই এর মধ্যে হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ হয়তো কোনো দলের সাথে কমফোর্টেবল ফিল করেন, এটা হতেই পারে। যেমন আমরা এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনও আমরা দেখেছি যে রাশিয়া তারা পুতিনের সাথে একটু কমফোর্টেবল ফিল করেন, এই ধরনের হতেই পারে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে উদ্ধৃত করে আমাদের একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ আসলে অর্থনৈতিকভাবে এবং সব মিলিয়ে মানব উন্নয়ন সূচক সব নানা কারণে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে সহজে আসলে বিদেশি শক্তি বা বিদেশি কাঠামো, অন্তত এই হেজিমনিগুলোর বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার জায়গা অনেক ক্ষেত্র অনেক সংকুচিত হয়ে এসছে, কমে এসছে। আপনি এই ব্যাপারটি কিভাবে দেখেন? না, আমি একটা কথা মনে করি যে বিদেশিদের অনেক কাজ আছে, শুধু বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করলে তো চলবে না। আমরা নিজেদেরকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, গ্লোবাল কনটেক্সটে যারা পাওয়ার, রিজিওনাল বা সুপার পাওয়ার, তারা বাংলাদেশকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে কিনা আমরা জানি না। কিন্তু এখানে বিষয়টি হলো যে বাইরের হস্তক্ষেপের যে কথাটি আমরা বলি, হস্তক্ষেপের শর্ত কিন্তু তৈরি হয় ভেতরে, তার উপরে বাইরে থেকে কাজটা হয়। সুতরাং আমরা যদি সুযোগ করে না দিই বাইরে থেকে হস্তক্ষেপের, তো আমি কোনো সম্ভাবনা দেখি না। পূর্ব শর্তগুলো তৈরি না থাকলে আসলে বাইরে থেকে হস্তক্ষেপের সুযোগ থাকেও না বলছেন। আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ভোট পার্লামেন্ট আরেকটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরে আসছে আলোচনায়, সাথেই থাকুন।
আমন্ত্রণ টু পার্লামেন্টের সাথে আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। তার কাছে ফিরছি আলোচনা। জনাব মহিউদ্দিন আহমদ, আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন সময়কার পরিবেশ নিয়ে। আমরা একটু পর্যবেক্ষক দিনে কথা বলতে চাই। বিদেশি পর্যবেক্ষকরা আসবেন, কিন্তু সব ধরনের দেশি বিদেশি সব পর্যবেক্ষকের জন্য বেশ কিছু আচরণবিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটি নিয়ে নানা রকম আলোচনা আছে। এই আচরণবিধিগুলো যেটি আবার বলা হচ্ছে, যেটি কয়েকদিন আগে সাবেক নির্বাচন কমিশনার জনাব শাহনেওয়াজ বলছেন যে আইনে আসলে এভাবেই বলা আছে বিষয়গুলো, যে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারবেন না এবং গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এগুলো জানানোটাও ঠিক হবে না। আপনি কিভাবে দেখেন এই সিদ্ধান্তগুলোকে? কোনোভাবে কি এবার একটু বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা, বা একটু বেশি সংকীর্ণ করা হচ্ছে কিনা? কিছু কিছু আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচিব তাদের কিছু অতি কথনের কারণে কিন্তু, যেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, জিনিসটা গোলমালে, এগুলি তো বলার দরকার নেই তারা কি করবে না। আচরণবিধি শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিদেশি পর্যবেক্ষক যায়। আমি নিজে বিদেশে গিয়ে পর্যবেক্ষণের কাজ করেছি, সো আমি জানি কি কি করতে হয়, কি কি করা যায় না। তো সুতরাং আমি মনে করি না যে এটা নিয়ে খুব হুলস্থুল করার কিছু আছে। তবে আমি এটা মনে করি যে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনটি যে অবাধ হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে, সেটা ডেমনস্ট্রেট করারও কিন্তু একটা উপায় হচ্ছে পর্যবেক্ষকদেরকে অ্যালাউ করা, যাতে তারা নিয়মের মধ্যে থেকে কাজ করতে পারেন। সেখানে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে গেলে তখন সন্দেহ জাগে বোধহয়, যেটা আদৌ কি কেবল শৃঙ্খলা বিধানের জন্যই না। হ্যাঁ, সেই ব্যাপারটাই থাকে। মানে আপনি বরং সন্দেহের জায়গাটাকে দেখছেন, যে এই সন্দেহটা বরং উদ্রেক করবে, আস্থার খানিকটা ঘাটতি তৈরি করবে নির্বাচন কমিশন। না, সেটা যদি নির্বাচন কমিশন মনে করে যে সত্যিকারের চিত্রটা পর্যবেক্ষকরা যদি তুলে ধরেন, তাহলে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই আশঙ্কা যদি তাদের থাকে, তাহলেই তারা বিধিনিষেধ আরোপ করবে না। আদারওয়াইজ বিধিনিষেধ আরোপ করার তো তেমন কিছু দেখি না। এর আগে আমাদের এখানে যতগুলো নির্বাচন হয়েছে, মানে আমরা দেখবো যে 91, 96, 2001 বা 2008 অনেক বিদেশি পর্যবেক্ষক সংস্থা এসেছে, তারা কাজ করেছে, তাদের নিয়ে তো প্রশ্ন তোলেনি কেউ। মানে যারা হেরে গেছে নির্বাচনে, তারা পর্যবেক্ষণ নিয়ে কিন্তু প্রশ্নটা তোলেনি, কেউই তোলেননি তেমন, মানে সিরিয়াস কোনো অভিযোগ করেনি বলছেন। একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহী 4 আসনে আওয়ামী লীগের যিনি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, তিনি আছেন। জনাব এনামুল হক, আপনি সম্ভবত কিছুক্ষণ একটি উঠান বৈঠকে যোগদান করে এসেছেন। কি বলছেন আসলে ভোটারদের? তারা আপনাদের কেন ভোট দেবে, কি বলে ভোট চাইছেন? অ্যাকচুয়ালি আমার নির্বাচন এলাকা রাজশাহী বাগমারা, এই এলাকায় একসময় বাংলা ভাই সরবরাহ সৃষ্টি করে বিএনপি জামাত জোট সরকার এই এলাকার কোনো উন্নয়ন করেছিল না। 2008 সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে, আমি নির্বাচিত হওয়ার পরে এই বাগমারায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি সহায়তা নিয়ে রাস্তাঘাট, বিদ্যুতায়ন এবং শিক্ষাঙ্গন সকল ডেভেলপমেন্ট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য সেবা দেওয়ার ফলে 100% যেটা শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার 0% চলে আসছে। এবং সব কিছু মিলে বাগমারা আর এখন আর লাইবিলিটিস না, এটা অ্যাসেটে পরিণত হয়েছে। এবং সেই উন্নয়ন এবং বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক যে শক্তি, এই দুয়ের মিশ্রণে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে, জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে সব মিশ্রণে অত্যন্ত একটা ভালো পজিশনে অবস্থান করছে। এবং আমাদের গত প্রায় 2 বছর ধরে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, এবং ভোটারের কাছে আমরা এই রেসপন্স পাচ্ছি যে জননেত্রী শেখ হাসিনার ভিজিডি, ভিজিএফ সহ যে প্রাথমিক শিক্ষার অনুদান এবং ডিসেবলদের অনুদান, এই সব মিলে ভোটাররা ইতিমধ্যে একটা গরম অবস্থা আছে 30 ডিসেম্বরের নির্বাচনে। 30 ডিসেম্বরের ভোটের ব্যাপারে তো বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা বলছেন যে আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্র দখল করে নিতে পারে বা ভোটের পরিবেশকে বিনষ্ট করতে পারে, সেই জন্য বিএনপি বা ঐক্যফ্রন্টের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তো তারা যদি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার চেষ্টা করে, আপনারা কি করবেন? না, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য তো অবশ্যই সবাই থাকবে, যারা ভোটের প্রার্থী, আমার যারা ভোটার সবাই থাকবে সেখানে। ভোট কেন্দ্রের জন্য সরকারি যে ব্যবস্থা সেটা আছে, নির্বাচন কমিশনের ব্যবস্থা সেটা আছে। ভোট কেন্দ্র পাহারা দেবে সবচেয়ে বেশি ভোটাররা, সুতরাং এখানে
কোনো ব্যক্তি বা কোনো দলের বাহিনীর দরকার নাই। এবং বাগমারা যেই জঙ্গিবাদের এলাকা সৃষ্টি করেছিল বিএনপি জামাত, আপনি বাগমারার কোনোদিনও কোনো জায়গায় দেখবেন না যে কোনো রাজনৈতিক সহিংসতা আছে। বাগমারার যে পরিবেশ, এখানে ভোট কেন্দ্র পাহাড়ে দিতে হবে না, এখানে 90% ভোটার ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এবং এখানে যে প্রার্থী দিয়েছে বিএনপি, একজন জঙ্গিবাদ নেতাকে প্রার্থী দিয়েছে, যার ফলে এখানকার মানুষ তাকে ইনশাল্লাহ না বলবে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ। বেশ কিছু অভিযোগ কিন্তু আছে বিরোধীদের পক্ষ থেকে, এবং যেমন আজকেও খবর এসেছে জনাব মহিউদ্দিন আহমেদ, আপনি হয়তো দেখে থাকবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রচারণায়, নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ির ব্যবহার হয়েছে এমন একটি বিষয় রয়েছে। তো এইরকম নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ির ব্যবহার এবং এছাড়াও বেশ কয়েক জায়গায় প্রোটোকলের ব্যবহারের অভিযোগও কিন্তু এসেছিল। লেভেল প্লেইং ফিল্ডের জন্য এটা কতখানি শঙ্কা তৈরি করে? না, এটা তো সরাসরি আমি বলি যে নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। আমরা তো আজকে পত্রিকায় 4টি গাড়ির ছবি দেখেছি নাম্বার প্লেট সহ। তো এটাও তো আমি মনে করি নির্বাচন কমিশনের আমলে নেওয়া উচিত। যেই কথাটি বলেছিলাম এর আগেও আমি, যে সরকারের থেকে যদি নির্বাচন দেয় কোনো দল, তারা অ্যাডভান্টেজ নেয়, আগেও নিয়েছে, এবারও নিচ্ছে। কিন্তু এটা যদি খুব দৃষ্টিকটু রকম মানে পক্ষপাত হয়, আমি মনে করি কিছু কিছু ব্যাপারে নির্বাচন কমিশনের উচিত দৃষ্টান্তমূলক। যেমন আজকে যে সংবাদটি এসেছে, মানে এই ধরনের, আমি তো মনে করি নির্বাচন কমিশনের উচিত একটা তড়িৎ অ্যাকশন নেওয়া এবং কৈফিয়ত তলব করা। অবশ্য তারা আবার ব্যাপারটাকে দেখার চেষ্টা করেন, গাড়িতে পতাকা না থাকলে সেখানে খানিকটা ছাড় দেওয়া বা রেয়াত দেওয়ার বিষয়টি হয়তো তারা ভাবেন, যে কারণে প্রতিবেদনই বলা হচ্ছে যে পতাকা নেই, সুতরাং না, গাড়ি তো 4টা, একজন লোককে তো আপনি 4 টুকরা করে পতাকা দিয়ে 4টা গাড়িতে বসাতে পারবেন না। একটাতে হয়তো পতাকা নেই, বাকি 3টা গাড়ি ওখানে কেন গেল? আচ্ছা, প্রশ্ন তো আসতেই পারে, রাখা যেতেই পারে। যেতে চাই একটু জনাব আবু সুফিয়ানের কাছে, চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী। জনাব আবু সুফিয়ান, আপনার কাছে জানতে চাই, এই যে নানাবিধ অভিযোগ যেগুলো আসে, ধরুন যারা সরকারি দলের প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে, আপনার চট্টগ্রামে কি ওই ধরনের আসলে ততখানি অভিযোগ, যেটি মানে তাদের বেলায় আচরণবিধি লঙ্ঘনের এমন অভিযোগ আপনাদের রয়েছে কিনা, বা আপনারা দেখেছেন কিনা এই ধরনের কোনো ঘটনা? এইটা প্রতিনিয়ত হচ্ছে। সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি প্রশাসন, সরকারি সকল অবকাঠামোর সুবিধা ব্যবহার করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে। তার বিপরীতে আমরা সকল সরকারি প্রশাসন যন্ত্রের রক্তচক্ষু এবং তাদের নির্যাতন নিপীড়নের বিপরীতে আমাদের অনেক কষ্টের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে। আসলে একটা অসম প্রতিযোগিতায় আমরা আছি, যেটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের সহায়ক পরিবেশ নয়। এই পরিবেশে আসলে আমরা তারপরেও আমরা কেন নির্বাচনী মাঠে আছি সেটা যদি জনাব আবু সুফিয়ান আপনার কাছে খুবই ছোট করে জানতে চাই, এই কথার প্রেক্ষিতে আপনি বলছেন অসমতল মাঠের কথা বলছেন, সরকারি দমন পীড়নের অভিযোগ করছেন আপনি, এইসবের পরেও আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী কেন হচ্ছেন? মানুষ কেন আপনাদের ভোট দেবে? কেন মনে করছেন 30 ডিসেম্বর আপনাদের হবে? সেটি জানতে চাই, ছোট করে জানতে চাই জনাব আবু সুফিয়ান। হ্যাঁ, আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগে নেমে আমরা জনগণের যে সাড়া পাচ্ছি, যার কারণে আমরা আশান্বিত। জনগণ সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে আমাদেরকে ভোট দেবে। জনগণ সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের কারণে বর্তমান সরকার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার রক্ষার পরিবর্তন। সেই পরিবর্তনটা মানুষ চায়। আশা করছেন সেই পরিবর্তনের জন্যই মানুষ আপনাদের ভোট দেবে, বুঝতে পারছি। জনাব আবু সুফিয়ান, যেতে চাই জনাব এনামুল হকের কাছে। জনাব এনামুল হক, আপনি শুনছিলেন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন চট্টগ্রাম 8 আসনে, তিনি বলছেন পরিবর্তনের জন্য মানুষ ধানের শীষে ভোট দেবে। আপনারাও তো বলছেন ধানের শীষের প্রার্থী বা নেতারা যেমন বলছেন তারা জিতবেন, 30 ডিসেম্বর আসলে তাদের বিজয়, তাদের জন্য আসতে যাচ্ছে দিনটি। আপনারা তো বলছেন আপনাদের জন্য আসলে সেটি বিজয়ের দিন হবে, 30 ডিসেম্বর আওয়ামী লীগ আসলে জিতবে। আপনারা কেন ভাবছেন আপনারা জিতবেন? সংক্ষেপে জানতে চাই জনাব এনামুল। না, এই যে জনাব আবু সুফিয়ান চট্টগ্রাম 8 আসনের যে ঐক্যজোটের প্রার্থী, উনি যে কমপ্লেনটা করলেন যে সরকারের গাড়ি বাড়ি ইউজ করে আমরা প্রচারণা চাচ্ছি, কখনোই না, এরকম আমাদের এলাকায় তো কোনো হচ্ছে না, এরকম কমপ্লেনও নেই।
আর বিএনপি জামাতের শাসনামল বাংলাদেশের মানুষ দেখেছে। তাদের শাসনামল ছিল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি প্রশাসন উপহার দেওয়া। বিএনপি শাসনামল ছিল হত্যা শাসনামল, যেটা আমরা প্রমাণিত 21শে আগস্টের গ্রেনেড হামলা প্রমাণিত, আহসান আল্লাহ মাস্টারের মতো এস.এম. কিবরিয়ার মতো সংসদ সদস্যের হত্যা। সুতরাং বিএনপি আমলে মানুষ খাদ্যের দেশ অভাবে পড়েছিল এবং সেখানে খাদ্য ইম্পোর্ট করতে হতো এবং তুলনামূলকভাবে বিএনপির যে আপনারা ভালোভাবে দেশ চালিয়েছেন বলে দাবি করছেন এবং সেসব কারণে আপনারা ভোট পাবেন, এই হচ্ছে আপনার বক্তব্য। বুঝতে পেরেছি জনাব এনামুল হক, ইঞ্জিনিয়ার এনামুল হক, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে জনাব আবু সুফিয়ানকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম দুজন রাজনীতিবিদদের বক্তব্য। যেতে চাই জনাব মহিউদ্দিন আহমদের কাছে। জনাব মহিউদ্দিন আহমদ, দুই রাজনীতিবিদ তাদের পক্ষে 30 ডিসেম্বরকে দাবি করছেন। যা হোক, 30 ডিসেম্বর যেই রাজনৈতিক দলের পক্ষেই যাক, জনতার পক্ষে বা ভোটারদের পক্ষে কতখানি থাকবে, আপনি কতটা আশাবাদী? না, আমরা এই ক্যামেরায় যে দুইজন প্রার্থীর কথা শুনলাম, দুজনকে আমার মানে কথায় বার্তায় খুব সজ্জন এবং ভদ্র মনে হয়েছে এবং তাদের আচরণ, আমি বলবো যে তাদের দুজনের প্রতি আমার শুভেচ্ছা রইল। সবাই যদি এরকম আচরণ করেন। একটি ব্যাপার দেখেন, এই যে বলা হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দেওয়া ইত্যাদি নিয়ে, আমি মনে করি না এগুলি নিয়ে উত্তাপ ছড়ানোর কোনো কারণ নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সবাই মিলে যৌথভাবে ভোট কেন্দ্র পাহারা দেন, যাতে কেউ কোনো রকমের গোলমাল করতে না পারে, তাহলে সবচেয়ে ভালো হবে। পাল্টাপাল্টি পাহারা দেওয়ার কথা বললে সেটি তো আসলে এক ধরনের মুখোমুখি পরিস্থিতি। না, গ্রামে ডাকাত বললে গ্রামবাসী সবাই মিলে পাহারা দেয় না, এরকমও দিতে পারেন তারা। আমি বলছি এই যে সহযোগিতার মনোভাবটি যদি থাকে তাহলে ভালো। যদি ভোট কেন্দ্র দখল করার মতলব থাকে কারো, তাহলে সেটা হবে খারাপ। যাক, আপনি যেভাবে দেখছেন এভাবে হয়তো ভোটাররা 30 ডিসেম্বরকে দেখতে হবে, সে আশাবাদ রাখা যায়। আর আরেকটু বিষয় জানতে চাই ছোট করে, সেটা হচ্ছে এখনকার যে বিদ্যমান পরিস্থিতি, যেহেতু এর মধ্য দিয়ে যেতে হবে আমাদের 30 ডিসেম্বর পার করতে হবে, আরেকটু সুষ্ঠু আরেকটু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন কি করতে পারে? আমার মনে হয় একটি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং একটি ভালো করিতকর্মা কমিশনের জন্য আমাদেরকে আরও কয়েকটি নির্বাচন দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এবার অবশ্য আপনি হতাশার কথা বললেন জনাব মহিউদ্দিন আহমদ। যাক, ধন্যবাদ আপনাকে রুট টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রুট টু পার্লামেন্ট আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।